সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শেখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে কোষ বিভাজন চ্যাপ্টারের ৪র্থ লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। ওকে মারুফ, উম, ঝিনুক, মুশফিকুর, বুশরা, ফাহিমা, মারুফা, লিজা, সঞ্জয়, সবুজ, তুষার, রাইসা, হাফসা, মারিয়া, তাইবা, তানজিলা, মুহিব, সোনিয়া, সামিয়া, মিম, ওয়াজিদা, সাব্বির, রাজশ্রী। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তো আশা করি তোমরাও অনেক ভালো আছো। মুক্তি, ওকে, রেজওয়ান, লুবনা, ওকে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আজকে আমরা কোষ বিভাজন চ্যাপ্টারের লাস্ট পর্ব বা চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমরা গত লেকচার যেটা পড়েছি, আমরা আহ, তৃতীয় পর্ব যে আমরা আলোচনা করেছিলাম, বিশেষ করে মিওসিস কোষ বিভাজনের মিওসিস ওয়ান যে পর্যায়টা আলোচনা করেছিলাম, তোমরা কারা কারা এই এই মিওসিস ওয়ান পর্যায়টা ক্লাস শেষের পরে তোমরা বই থেকে পড়েছো, এবং বিগত বছরের বিভিন্ন অ্যাডমিশনের কোশ্চেন এবং বিগত বছরের বোর্ড পরীক্ষার কোশ্চেন তোমরা কারা কারা সলভ করেছো আমাকে কমেন্টে একটু জানিয়ে দাও। গত ক্লাসের পড়াগুলো আমি যেগুলো পড়িয়েছি তোমরা কারা কারা বই থেকে পড়েছো, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা সলভ করেছো কারা কারা। ওকে, মুশফিকুর, ভেরি গুড। তামিম, হামিদুল, তাইয়েবা, ভেরি গুড, তোমরা তো অনেক লক্ষ্মী। আদিল, নাবিল, আশিক, নুরে সালমা, তামিম, ওকে, ভেরি গুড, তোমরা অধিকাংশই পড়েছো। আচ্ছা, তাহলে তোমরা আহ, বই পড়ার পরে বুঝতে পারোনি এরকম কি হয়েছে? বলো, বই পড়ার পরে বুঝতে পারোনি এরকম কি হয়েছে? বলো তো, নাকি সব বুঝতে পেরেছো? বলো, সব কি বুঝতে পেরেছো? মানে আমি যা পড়িয়েছি, বই পড়ার পরে কি জিনিসগুলো আমার কথার সাথে বই কি বইয়ের পড়াগুলো মিলেছে? বোঝনি? আমি তো মূলত তোমাদেরকে কনসেপ্টগুলো বুঝিয়েছি। হ্যাঁ, এই ঘটনা হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, এইভাবে হচ্ছে। পড়ার পরে মিলে নেই, কথাগুলো মিলেছে। ওকে, ওকে, মহিদুল, ভেরি গুড। রাজশ্রী, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস বলি। তোমরা গত লেকচার যেটা পড়েছো, সেখানে তো আমরা মিওসিস পড়েছি, রাইট? আচ্ছা, মিওসিসের কোন জায়গা থেকে কোশ্চেন করে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, এই জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো? কোন জায়গা থেকে কোশ্চেন করে? আমি যদি বলি যে মিওসিসের একটা জায়গা থেকেই অ্যাডমিশন টেস্টে কোশ্চেন করে, সেই জায়গাটা আমি তোমাদেরকে ধরিয়ে দিই, দেখো মিলে কিনা আমার কথার সাথে। প্রোফেজ একের যে বিভিন্ন ধাপ রয়েছে না, উপপর্যায় রয়েছে না, ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, রাইট? ল্যাপ্টোটিনে কি ঘটে, ডিপ্লোটিনে কি ঘটে, প্যাকাইটিনে কি ঘটে, ডায়াকাইনেসিসে কি ঘটে, এই জায়গা থেকেই পরীক্ষায় কোশ্চেন আসে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে। এর বাইরে কোশ্চেন আসে না। এই কথাটা কি মিলছে আমার সাথে? বলো। যেমন টেট্রাট কোথায় দেখা যায়, কোন পর্যায়ে দেখা যায়, বাইভ্যালেন্ট কোন পর্যায়ে দেখা যায়, ক্রসিং ওভার কোন পর্যায়ে দেখা যায়, সিস্টার ক্রোমাটিড কোন পর্যায়ে দেখা যায়, নন সিস্টার ক্রোমাটিড কোন পর্যায়ে দেখা যায়, রাইট? সিন্যাপসিস কোন পর্যায়ে দেখা যায়, পোলারাইজ বিন্যাস কোন পর্যায়ে দেখা যায়, ফ্লাওয়ার বুকে কোন পর্যায়ে দেখা যায়। কোশ্চেন এভাবে এসেছে কিনা বলো, তাই না? তাহলে কোশ্চেনগুলো দেখবে ঘুরে ফিরে ওই একই জায়গা থেকে কোশ্চেন আসে, তাই তো? হুম, কথাগুলো কি মিলেছে? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে দেখো অ্যাডমিশনের কোশ্চেনগুলো এগুলোই ঘুরে ফিরেছিল, তাই না? ইয়েস। তাহলে অ্যাডমিশনের কোশ্চেনগুলো দেখো খুবই কিন্তু স্পেসিফিক জায়গা থেকে হয়, তাই না? যেমন আমরা যখন মাইটোসিস পড়েছিলাম, মাইটোসিসের কোন জায়গা থেকে কোশ্চেন করেছিল বলো তো? মাইটোসিসের কোন কোন জায়গা থেকে কোশ্চেন করেছিল? ওই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, কোন পর্যায়ে কি ঘটনা ঘটে, এই জায়গাগুলো থেকে কোশ্চেন করেছিল, রাইট? আচ্ছা, সৈকত বই পড়েনি। আচ্ছা, তুমি বই পড়োনি, তোমাকে তাহলে বইটা পড়তে হবে, তাই না? ওকে, ঠিক আছে।
তাহলে আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আমরা গতকালকেই এই টপিকসগুলো আমরা একটু টাচ করেছি। সেটা হলো আজকে আমরা মিওসিস 2 সম্পর্কে আলোচনা করব। আমরা গত ক্লাসে বলেছিলাম যে মিওসিসের দুইটা অংশ, তাই না? মিওসিসে দুইটা অংশ, একটা মিওসিস 1 আর একটা হলো মিওসিস 2, রাইট? আচ্ছা, আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি মিওসিসের দুইটা অংশ, তাই না? মিওসিস 2 আর একটা হলো মিওসিস 1, আর আমি দুইটাই লিখি, মিওসিস 1, মিওসিস 1। তাহলে বলো তো এই দুইটার মধ্যে কোনটা হ্রাসমূলক বিভাজন আর কোনটা সমীকরণিক বিভাজন? মিওসিস 1 এবং মিওসিস 2 এই দুইটার মধ্যে কোনটা হ্রাসমূলক বিভাজন আর কোনটা সমীকরণিক বিভাজন? বলো বলো। কোনটা হ্রাসমূলক আর কোনটা সমীকরণিক? এক নাম্বারটা কি? ওকে, ভেরি গুড। আমরা গত ক্লাসেই বলেছিলাম, তাই না? তাহলে মিওসিস 1 যেটা থাকে, এই যে মিওসিস 1, এই মিওসিস 1টা কি? এটা হলো হ্রাসমূলক বিভাজন, তাই না? তাহলে মিওসিস 1 এটা হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক বিভাজন। ভিডিওটার কথা মনে আছে গতকালকে যে দেখিয়েছিলাম তোমাদেরকে? ভিডিওটার কথা মনে আছে? তাহলে ভিডিওতে ক্রোমোজোম সংখ্যার যে কমে যায়, ওই যে 4টা যে ক্রোমোজোম ছিল, এই 4টা ক্রোমোজোম যে পরে আলাদা হয়ে যায়, তাই না? আলাদা হয়ে পরে দুইটা কোষ যে তৈরি হয় এবং প্রত্যেকটা কোষে দুইটা দুইটা ক্রোমোজোম ছিল, মনে আছে ভিডিওটা? তাহলে ওই প্রথম অংশটা হলো মিওসিস 1 এবং এই মিওসিস 1-এ হ্রাসমূলক বিভাজন হচ্ছে। তাহলে মিওসিস 2 এটা কি? তাহলে মিওসিস 2 বলো তো, তাহলে এটা কি? এটা হলো সমীকরণিক বিভাজন, তাই না? তাহলে এটা হলো সমীকরণিক বিভাজন, সমীকরণিক সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজন মানে কি? মাইটোসিস কোষ বিভাজনের মতো, তাই না? তাহলে মাইটোসিস কোষ বিভাজনে কি হয়? ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি মাইটোসিসের অনুরূপ, মাইটোসিসের মাইটোসিসের অনুরূপ, তাই না? এটা বলতে পারি তো। এখন এই যে মিওসিস 1, এই মিওসিস 1 এটা আবার কয়টা ধাপে সম্পন্ন হয়? গত ক্লাসে পড়া, কয়টা ধাপে সম্পন্ন হয় মিওসিস 1? এটা আবার 4টা ধাপে সম্পন্ন হয় নাকি? মিওসিস 1 কি কি ধাপ? প্রোফেজ, প্রোফেজ 1, তাই না? মেটাফেজ 1, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, আর একটা হলো টেলোফেজ 1, তাই তো? আর মিওসিস 2 এটা কি কি? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 আর টেলোফেজ 2, তাই না? এই তো, রাইট? আচ্ছা, এবং আমরা বলেছিলাম যে এই যে এখানে যে প্রোফেজ 1, প্রোফেজ 1 যেটা রয়েছে, এই প্রোফেজ 1-এরই এই যে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস এই পর্যায়গুলো রয়েছে, রাইট? তাহলে আজকে আমরা মিওসিস 2 এর অংশ পড়ব। তার মানে মিওসিস 2 শুরু হবে, প্রথমে তো একটা কোষ থেকে দুইটা কোষ হচ্ছে, দেন ওই দুইটা কোষ থেকে আবার কোষ বিভাজন হবে, তাই না? এই তো বিষয়টা। তাহলে জিনিসটা কিরকম? মনে করো এটা হলো সেই কোষ, এটা হলো সেই কোষ। তাহলে এই একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা কোষ, ওকে? দেন এগুলো থেকে আবার দুইটা দুইটা। তাহলে কিরকম হচ্ছে দেখো তো। তাহলে কিরকম হচ্ছে দেখো। তাহলে এখানে মনে করো 46টা ক্রোমোজোম,
তাহলে 46টা ক্রোমোজোম যদি হয় তাহলে এখানে কয়টা আসবে? এখানে 23টা, এখানে 23টা। আর আবার এখান থেকে আবার দুইটা কোষ তৈরি হবে, তাই না? এখান থেকে আবার দুইটা কোষ, এটা একটা, এটা একটা, এই যে দুইটা কোষ তৈরি হলো। তাহলে এখানেও কয়টা ক্রোমোজোম থাকবে? এখানে তো আর ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হবে না, তাই না? এখানেও এই 23টা, এখানেও 23টা, এই কোষেও। আবার একইভাবে এখানেও সেম জিনিস। তাহলে কি হবে? এখানেও 23টা, এখানেও 23টা। তাহলে এই যে অংশ, এটা হলো মিওসিস 1, মিওসিস 1, এই যে এই অংশটুকু, এই যে 46 থেকে এই যে দুইটা কোষ তৈরি হলো মিওসিস 1, আর এই যে 23টা থেকে আরো দুইটা তৈরি হলো, এটা হলো মিওসিস 2, এটা হলো মিওসিস 2, মিওসিস 2। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে দেখো মিওসিস 2, মিওসিস 2 এর আমরা বলেছি প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। তাহলে ভিডিওটার কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে, মনে আছে না? তাহলে ভিডিওতে কি হয়েছিল? তাহলে এই ঘটনা এখানে কি হবে? এখানে কোনো ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হবে না। তার মানে এই ঘটনাগুলো আমরা যে মাইটোসিসের পর্যায়গুলো পড়েছিলাম সেই মাইটোসিসের মতোই। ঠিক আছে? আচ্ছা, একজন কোশ্চেন করেছে যে মিওসিসে তো 4টা কোষ তৈরি হয়, 4টাই তো কোষ তৈরি হয়। এই যে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হলো? এই যে একটা কোষ, এই একটা কোষ থেকে আলটিমেটলি কয়টা তৈরি হলো? 1টা, 2টা, 3টা, 4টা। এখন এই 4টা কোষ কিভাবে তৈরি হবে? এক ধাক্কায় তৈরি হবে তা তো না। প্রথমে একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হবে, দেন আবার এই প্রত্যেকটা কোষ থেকে আবার 2টা করে কোষ তৈরি হবে, প্রত্যেকটা কোষ থেকে আবার এই যে 2টা কোষ তৈরি হলো। তাহলে আলটিমেটলি একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হলো? এই যে 4টা কোষ তৈরি হলো। ঠিক আছে? সিয়াম একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, মানুষের শরীরে কয়টি ক্রোমোজোম থাকে? তোমরাই উত্তর দাও তো। মানুষের শরীরে কয়টি ক্রোমোজোম থাকে? তোমরাই উত্তর দাও। হ্যাঁ, 46টি। হ্যাঁ, মানুষের প্রত্যেকটা কোষে 46টি ক্রোমোজোম থাকে। ব্যাপারটা এমন না যে মানুষের পুরো শরীর মিলে 46টা ক্রোমোজোম থাকে, ব্যাপারটা কিন্তু তা না। মানুষের প্রতিটা কোষে 46টি ক্রোমোজোম থাকে। তাহলে মানুষের শরীরে কতগুলো কোষ আছে? কোটি কোটি কোষ আছে, রাইট? তাহলে প্রতিটা কোষের মধ্যে আবার 46টা করে ক্রোমোজোম থাকে। সবাই কি বুঝতে পেরেছ? সবাই ক্লিয়ার এই কথাটা? ওকে, এখন আসো মিওসিস 2। তাহলে আমরা বলেছি দেখো 2টি কোষ থেকে 4টি কোষ হয় এবং মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। ঠিক আছে, কথাটা মিলছে বলো তো? হুম, ওকে। তাহলে কি, এই যে 2টি কোষ, এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ, এই 2টা কোষ থেকে আলটিমেটলি কয়টা কোষ? এখান থেকে আবার 2টা কোষ, আর এখান থেকে আবার 2টা কোষ, এই হলো টোটাল 4টা কোষ। এখন আসো প্রোফেজ 2। তাহলে প্রোফেজ 2 এ কি হবে? আবার ওই আগের মতো ঘটনা। কিরকম ঘটনা? প্রোফেজ পর্যায়ে যা হয় তাই হবে। প্রোফেজ পর্যায়ে কি হয়? প্রোফেজ পর্যায়ে জল বিয়োজন হয়, তাই না? পানি বের হয়ে যায়, ক্রোমোজোম থেকে পানি বের হয়ে যায়। ক্রোমোজোম থেকে পানি যদি বের হয়ে যায় তাহলে ক্রোমোজোমগুলো কি হয়? খাটো এবং মোটা হয়, সংকুচিত হয়। ক্রোমোজোমকে যদি আমি ওই সময় রং দেই তাহলে ক্রোমোজোমগুলো রং ধারণ করতে পারে, এবং এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণী বিলুপ্ত হওয়া শুরু হয় বা অদৃশ্য হয়ে যায়। আমরা মাইটোসিসের প্রোফেজ পর্যায়ে এই জিনিসগুলো পড়েছি কিনা কমেন্টে জানাও। মাইটোসিসের প্রোফেজ পর্যায়ে এই কথাগুলো আমরা পড়েছি কিনা বলো তো? পড়েছি তো। তাহলে একই ঘটনা এখানেও হবে। নাম প্রোফেজ 2, ওই প্রোফেজের ঘটনাই এখন একই রকম হবে। ওকে, আচ্ছা, তাহলে গেল। এরপরে কি হবে? মেটাফেজ। মেটাফেজ পর্যায়ে কি হয় বলো তো? ক্রোমোজোমগুলো কি করে? ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর এসে অবস্থান করে। এই যে বিষুবীয় অঞ্চল, এটা, এই যে এটা বিষুবীয় অঞ্চল। তাহলে দেখো ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করছে। আচ্ছা, আমাকে বলো তো এখানে তোমরা কয়টি ক্রোমোজোম দেখতে পাচ্ছ?
এই জায়গায় কয়টি ক্রোমোজোম দেখতে পাচ্ছ? বলো, এখানে কয়টি ক্রোমোজোম দেখতে পাচ্ছ? ভেরি গুড, 2টি ক্রোমোজোম। যারা বলছো 4টি ক্রোমোজোম দেখতে পাচ্ছি, তারা আমার আগের ক্লাস করনি, এটা আমি বুঝতে পারছি, তাই না? ওকে, তাহলে এখানে 2টি ক্রোমোজোম কি অবস্থায় আছে? দ্বিগুণ অবস্থায় আছে, রাইট? আচ্ছা, তাহলে মেটাফেজ পর্যায়ে কি হবে? মেটাফেজ পর্যায়ে এখানে তোমার স্পিন্ডল তন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে? এই স্পিন্ডল তন্তুগুলো মিলে যেটা তৈরি হচ্ছে পুরোটাকে বলছি আমরা স্পিন্ডল যন্ত্র। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করছে, তাই না? এবং ক্রোমোজোমগুলো ট্রাকশন বা আকর্ষণ তন্তুর সাথে যুক্ত থাকছে, রাইট? এবং এই পর্যায়ের শেষের দিকে কি হয়? এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায়, রাইট? আমরা মেটাফেজ পর্যায়ে পড়েছিলাম না? মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে মনে আছে তোমাদের? তাহলে এই পর্যায়ে কি হয়? এই যে এই সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায়, এই যে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায়। তাহলে সেন্ট্রোমিয়ার যদি ভাগ হয়ে যায়, তাহলে ক্রোমাটিড দুটো আলাদা হয়ে গেল না? আলাদা হয়ে গেল তো, ক্রোমাটিড দুটো আলাদা হয়ে গেল, রাইট? ওকে, তাহলে দেখো এই যে 2টা ক্রোমাটিড আলাদা হয়ে গেল। তাহলে অ্যানাফেজ পর্যায়ে কি হবে? এই যে যে অপত্য ক্রোমাটিড তৈরি হলো, এই অপত্য ক্রোমাটিড দুটো, এই যে অপত্য ক্রোমাটিড দুটো 2 মেরুর দিকে যেতে থাকবে। এই যে এটা একটা অপত্য ক্রোমাটিড, এটা আর একটা অপত্য ক্রোমাটিড, তাই না? তাহলে 2টা অপত্য ক্রোমাটিড কি করবে? 2 বিপরীত মেরুর দিকে যেতে থাকবে, এটা এইদিকে যাবে, এটা এইদিকে যাবে। এবং এই যাওয়ার পথে সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী, সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী, মানে সেন্ট্রোমিয়ার সামনে থাকে, আর বাহুদ্বয় থাকে অনুগামী। তাহলে সেন্ট্রোমিয়ার কি কি অবস্থায় থাকবে? অগ্রগামী অবস্থায়, অগ্রগামী। আর বাহু যেগুলো থাকে, বাহুদ্বয় থাকে অনুগামী, অনুগামী, রাইট? আচ্ছা, তাহলে এইভাবে করে এগুলো যেতে থাকবে। কোন পর্যন্ত যাবে? মেরু পর্যন্ত যাবে, নাকি? তাহলে মেরু পর্যন্ত যাবে, মেরু, তাহলে মেরু পর্যন্ত গেল। তাহলে যখনই মেরু পর্যায়ে চলে গেল, তখন অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটলো, ঠিক আছে? ওকে, এরপরে টেলোফেজ পর্যায়ে। তাহলে টেলোফেজ পর্যায়ে কি হবে? আবার টেলোফেজ পর্যায়টা কি? প্রোফেজের উল্টা না? টেলোফেজ পর্যায়ে তো প্রোফেজের উল্টো। তাহলে টেলোফেজ পর্যায়ে যেটা হবে, এই যে ক্রোমোজোমগুলো গেল, অপত্য ক্রোমাটিডগুলো গেল, গিয়ে ওটা অপত্য ক্রোমোজোম তৈরি করবে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবার আবির্ভাব ঘটবে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছবিতে, এই যে দেখো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটলো, তাই না? এবং নিউক্লিয়াসের ভেতরে কি হবে? প্রোফেজ পর্যায়ে তো জল বিয়োজন হয়েছিল, এখন এখানে কি হবে? জল যোজন হবে, মানে জল মানে পানি যুক্ত হবে, তাই তো? ক্লিয়ার? তাহলে আলটিমেটলি কি হলো? এই যে এইখানে 2টা কোষ পেলাম আমরা, একটা থেকে 2টা, আবার আরেকটা যেটা এই একটা থেকে 2টা, তাই না? সিয়াম বলছে যে জল বিয়োজনের ফলে ক্রোমোজোম সংকুচিত হয় কেন? এটা আমরা প্রথম লেকচারে বলেছিলাম। তাহলে প্রথম লেকচারটা তোমরা দেখে নিবে, খুব সুন্দর করে ওইখানে আমি বুঝিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে সোনিয়া যে জল যোজন কি? জল যোজন মানে পানি প্রবেশ করা, পানি প্রবেশ করাকে বলা হয় জল যোজন, আর পানি বের হয়ে যাওয়াটাকে বলা হয় জল বিয়োজন। যেমন মনে করো এটা হলো একটা ক্রোমোজোম, মনে করো, হুম, মনে করো এটা ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোমের ভেতরে যদি পানি প্রবেশ করে, পানি যদি প্রবেশ করে, তখন এটাকে বলা হয় জল যোজন, সংযুক্ত হওয়া, জল প্রবেশ করলো। আর যদি এই ক্রোমোজোম থেকে পানি বের হয়ে যায়, পানি যদি বের হয়ে যায়, পানি বের হয়ে গেল, হ্যাঁ, তখন এটাকে বলা হয় জল বিয়োজন, তাই না? ক্রোমোজোম কখন সংকুচিত, মোটা এবং খাটো হয়? জল যোজন হলে নাকি বিয়োজন হলে? বলো তো, বলো। জল যোজন নাকি বিয়োজন হলে?
ইয়েস, জল বিয়োজন হয়ে গেলে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়, তাই না? আমরা প্রথম ক্লাসে বলেছিলাম। ওকে। ও, অনেকে জিজ্ঞেস করছে স্যাট ক্রোমোজোম কি? স্যাট ক্রোমোজোমে নিউক্লিয়াস সৃষ্টি হয়, স্যাট ক্রোমোজোম কি? এই তো। আচ্ছা, ক্রোমোজোমের গঠন তোমাদের কি মনে আছে? ক্রোমোজোমের গঠনের মধ্যে ক্রোমোজোমের একটা অংশ থাকে যেটাকে বলা হয় স্যাটেলাইট। মনে আছে? স্যাটেলাইট, ক্রোমোজোমের একটা অংশ হলো স্যাটেলাইট। কারো কি মনে আছে এটা? আছে না? ওকে, তাহলে এটা মনে করো সেই স্যাটেলাইট। এটা হলো সেই স্যাটেলাইট। স্যাটেলাইট। আচ্ছা, এখন মনে করো এটা হলো কোষ। আচ্ছা, এখন এই যে ক্রোমোজোম আমি আঁকলাম, মনে করো এটা একটা ক্রোমোজোম, আর এটা হলো সেই স্যাটেলাইট। এটা আর একটা ক্রোমোজোম, এটা হলো সেই স্যাটেলাইট। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা হলো স্যাটেলাইট, এটা হলো আর একটা স্যাটেলাইট। হ্যাঁ, তারপরে এটা আর একটা স্যাটেলাইট। হ্যাঁ, স্যাটেলাইট, এটা বাহু, এটা সেন্ট্রোমিয়ার। আমি সেন্ট্রোমিয়ারগুলো অন্য কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, আর এগুলো হলো স্যাটেলাইট। এই যে এগুলো, এগুলো হলো স্যাটেলাইট। স্যাটেলাইট। আচ্ছা, তাহলে এই যে যে স্যাটেলাইটগুলোর কথা বলছি না আমরা, এই যে স্যাটেলাইটগুলোর কথা যে বলছি, এই স্যাটেলাইটগুলো মিলে, এই স্যাটেলাইটগুলো মিলেই কিন্তু কি তৈরি হয় জানো? ওই নিউক্লিওলাসটা তৈরি হয়। এই স্যাটেলাইটগুলো মিলেই নিউক্লিয়াস তৈরি হয়, নিউক্লিওলাস। তার মানে এই যে যে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এটাই হলো সেই নিউক্লিওলাস। এই যে এই স্যাটেলাইটগুলোকে আমি যদি এইভাবে করে, সরি, স্যাটেলাইটগুলোকে যদি আমি এভাবে করে জোড়া লাগিয়ে দেই, এভাবে করে জোড়া লাগিয়ে দেই, এভাবে জোড়া লাগিয়ে দেই, এভাবে জোড়া লাগিয়ে দেই স্যাটেলাইটগুলোকে, তাহলে এই যে যে জিনিসটা, এটাই হলো সেই নিউক্লিওলাস। বুঝতে পেরেছ? এখন এই নিউক্লিওলাসের সাথে, এই নিউক্লিওলাসের সাথে, মানে নিউক্লিয়াসের সাথে আজকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের সাথে যেসব ক্রোমোজোম, ক্রোমোজোমের স্যাটেলাইট যুক্ত থাকবে, সেই ক্রোমোজোমগুলোকে বলা হয় স্যাট ক্রোমোজোম। বুঝছো? মনে করো এখানে আরেকটা ক্রোমোজোম আছে, মনে করো, হ্যাঁ, ওকে, মনে করো এটা একটা ক্রোমোজোম। আচ্ছা, বলো তো এই ক্রোমোজোমের স্যাটেলাইট, এই যে এই ক্রোমোজোমের যে স্যাটেলাইট, এই স্যাটেলাইটটা, এই স্যাটেলাইট কি নিউক্লিয়াসের সাথে যুক্ত আছে? নাই, তাই না? তাহলে এই ক্রোমোজোমের স্যাটেলাইট কিন্তু নিউক্লিয়াসের সাথে যুক্ত নাই। তাহলে যেহেতু নাই, তাহলে এটা স্যাট ক্রোমোজোম না। আর যেসব ক্রোমোজোমের স্যাটেলাইট নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে, সেই ক্রোমোজোমগুলোর নাম হলো স্যাট ক্রোমোজোম। তাহলে এটা একটা স্যাট ক্রোমোজোম, এটা একটা স্যাট ক্রোমোজোম, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা, এগুলোকে আমরা বলছি স্যাট ক্রোমোজোম। তাহলে স্যাট ক্রোমোজোম জিনিসটা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। তাহলে এটা হলো স্যাট ক্রোমোজোম। হ্যাঁ, স্যাট ক্রোমোজোম। তাহলে স্যাট ক্রোমোজোম জিনিসটা বুঝতে পেরেছো কিনা বলো, বলো এই জিনিসটা ক্লিয়ার কিনা সবার? ক্লিয়ার? ওকে, তাহলে দেখো সেই কথাটা বলেছে, স্যাট ক্রোমোজোমে নিউক্লিওলাস সৃষ্টি হয়। তাহলে ওই যে নিউক্লিয়াস, ওই স্যাট ক্রোমোজোমগুলো মিলেই নিউক্লিয়াসের নিউক্লিওলাস যে অংশটা, সেটা তৈরি হয়। একজন জিজ্ঞেস করছে নিউক্লিওলাস কি? এগুলো তোমাদের কিন্তু পড়া হয়ে গেছে। নিউক্লিওলাস যদি আজকে না বোঝো, তাহলে এই চ্যাপ্টারটাই তো তুমি বুঝবে না, তাই না? নিউক্লিয়াস এবং নিউক্লিওলাসের পার্থক্য, এটা যদি না বোঝো, তাহলে তো এই চ্যাপ্টারে কিছুই বুঝবে না তুমি, তাই না? তাহলে নিউক্লিওলাসটা কি? নিউক্লিয়াসের একটা অংশের নাম হলো নিউক্লিওলাস। আমরা জানি নিউক্লিয়াসের 4টা অংশ থাকে,
নিউক্লিয়ার আবরণী থাকে বা নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিয়ার এনভেলপ আমরা বলি। নিউক্লিয়াসের ভেতরে একটা গাঢ় অংশ থাকে, এটাকে বলছি আমরা নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভেতরে যে তরল পদার্থ থাকে সেগুলোকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয়াসের ভেতরে যে জালের মতো অংশ থাকে বা সুতার মতো অংশ থাকে সেগুলোকে আমরা বলছি ক্রোমাটিন তন্তু। ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে আমরা এই যে টেলোফেজ 2 পর্যন্ত কি হলো? নিউক্লিয়াসের বিভাজন হলো, তাই না? এবং এটাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস। এরপরে কি হবে? সাইটোপ্লাজমের বিভাজন হতে হবে। তাহলে সাইটোপ্লাজমের যদি বিভাজন হতে হয় তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস। একটা কোষ কখন সম্পূর্ণরূপে বিভাজিত হবে? যখন তার নিউক্লিয়াসও বিভাজন হবে, যখন তার সাইটোপ্লাজমও বিভাজন হবে। এই দুইটা বিভাজন হলেই একটা কোষের কোষ বিভাজন সম্পন্ন হয়। রাইট? ওকে। তাহলে দেখো, অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয় প্রাণী কোষে দুটি নিউক্লিয়াসের মাঝখানে কোষঝিল্লি সৃষ্টি হয়। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লি ও কোষ প্রাচীর গঠন হয়। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর একটা বিশেষ এটা গঠন হয়। সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যায় এবং দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। ঠিক আছে? ওকে। তাহলে বলো তো, এই কোশ্চেনের এখন উত্তর দাও যে মিওসিস 2 বিভাজনে কোনটা ঘটে? এখন বলো এটার উত্তর কি হবে? বলো এটার উত্তর কি হবে? বলো। ভেরি গুড। তাহলে সমবিভাজন ঘটে, তাই না? তাহলে মিওসিস 2 কি হয়? সমবিভাজন হয়। অনেকে বলছে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়। তাই মিওসিস 2 বাইভ্যালেন্ট কেন হবে? বাইভ্যালেন্ট কোথায় হয়? মিওসিস 2 না একে? মিওসিস একে। মিওসিস একের কোন পর্যায়ে? প্রোফেজ একে, তাই না? তাহলে সমবিভাজন হবে, তাই না? আর এই প্রান্তীয়করণ ঘটে, ডিএনএ অর্ধেক হয়, এগুলো সব কিসের অংশ? মিওসিস একের প্রোফেজ 1 এর অংশ, তাই তো? এখন আসো মিওসিসের গুরুত্ব। আচ্ছা, মিওসিসের গুরুত্ব আমরা এটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। কি ছন্দ দেখো? অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। কিভাবে? অভিতে হলো অভিব্যক্তি, প্রজাতির ক্ষেত্রে হলো, আচ্ছা প্রজাতি বানানটা ঠিক করে দিই। প্রজাতির ক্ষেত্রে হলো প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, বৈচিত্র্যের ক্ষেত্রে হলো বৈচিত্র্যের সৃষ্টি, জন্যতে হলো জননকোষ সৃষ্টি এবং জনুক্রম। তারপরে মেন্ডেলে হলো মেন্ডেলের সূত্র, কাছেতে হলো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। ধ্রুব রাখা। আর হলো গ্যালোতে হলো গ্যামেট সৃষ্টি। গ্যালোতে হলো গ্যামেট সৃষ্টি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা একটা করে বলি। আচ্ছা, প্রথমে হলো অভিব্যক্তি। অভিব্যক্তি, তোমরা অভিব্যক্তি নামটা শুনেছ কেউ কখনো? অভিব্যক্তি, অভিব্যক্তি। ন, অভিব্যক্তির ইংলিশ কি বলো তো? অভিব্যক্তির ইংলিশ কি? অভিব্যক্তির ইংলিশ কি?
এক্সপ্রেস কি বলো? অভিব্যক্তির ইংলিশ কি? আচ্ছা, এটা তোমরা ভালো করে যে নামটা জানো সেটা হলো বিবর্তন। এই বিবর্তন নামটা সবাই শুনেছো, রাইট? তাহলে বিবর্তন আর অভিব্যক্তি একই জিনিস, ঠিক আছে? বিবর্তন আর অভিব্যক্তি একই জিনিস। তাহলে মিওসিস কোষ বিভাজনের একটা বৈশিষ্ট্য হলো বিবর্তন বা অভিব্যক্তি। বিবর্তনে কি হয়? বিবর্তন জিনিসটা কি? বিবর্তন জিনিসটা হলো যে কোনো একটা প্রাণী বছরের পর বছর এই প্রাণীটার মধ্যে ধীরে 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 বিভিন্ন কারণে কিছু চেঞ্জ আসে এবং এই চেঞ্জগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে বা পরবর্তী বংশে চলতে থাকে। তাহলে এই যে চেঞ্জটা পরবর্তী বংশ পর্যন্ত বংশ পরম্পরায় চলছে, এটিকে বলছি আমরা অভিব্যক্তি। এই জিনিসটাই হলো অভিব্যক্তি। ওকে, যেমন ধরো তোমার মধ্যে মনে করো যে তোমার ধরো কি বলবো, তোমার চুল কালো, হ্যাঁ, তুমি ধরো এমন একজনকে বিয়ে করলে তার চুল হলো গোল্ডেন কালার, ফিমেল, হ্যাঁ, গোল্ডেন কালার। এখন তোমাদের যে বাচ্চা আসলো সেই বাচ্চার চুলটা মনে করো একটু ব্রাউন কালার টাইপের হলো, হ্যাঁ। তাহলে এই যে বাচ্চার চুলটার ব্রাউন কালার হলো, এখন এই বাচ্চা যখন আরেকজনকে বিয়ে করবে তখন তাদের যে বাচ্চা হবে তাদের চুলের কালারটা আর একটু চেঞ্জ হবে। এভাবে করে বংশ পরম্পরায় পরম্পরায় বৈশিষ্ট্যগুলো কিন্তু একটু 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 চেঞ্জ হয়। তাহলে এই যে চেঞ্জ হচ্ছে এটাকে বলছি আমরা অভিব্যক্তি বা বিবর্তন, ঠিক আছে? এবং এই অভিব্যক্তি বা বিবর্তনগুলো এগুলো জিনের চেঞ্জের কারণে হয়। জিন যদি চেঞ্জ হয়, মনে করো তোমার এটা একটা জিন, জিন কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে, তাই না? আমরা এগুলো অনেকবার পড়েছি। আচ্ছা, মনে করো এই যে এটা হলো একটা জিন, মনে করো এই জিনের কাজ হলো উচ্চতা নিয়ন্ত্রণ করা, উচ্চতা। ওকে, এখন কোনো কারণে যদি এই জিনটা নষ্ট হয়ে যায়, এই জিনটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কি উচ্চতার জিন থাকলো? থাকলো না। তাহলে জিনের যে পরিবর্তন, যে কোনো কারণে জিনের মধ্যে যদি কোনো পরিবর্তন হয়, তখন এই পরিবর্তনটাকে বলা হয় মিউটেশন। তাহলে মিউটেশন জিনিসটা কি? মিউটেশনটা হলো জিনের পরিবর্তন। তাহলে জিনের পরিবর্তনকে বলা হয় মিউটেশন, জিনের পরিবর্তন। ঠিক আছে? তাহলে জিনের পরিবর্তন হলে তখন এই বৈশিষ্ট্যটা, এই যে জিনের পরিবর্তন বলতে কি, উচ্চতা নিয়ন্ত্রণ করার আর জিন নাই, তাহলে এই বৈশিষ্ট্যটা এখন বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে যাবে, আবার পরবর্তী প্রজন্ম থেকে তার পরবর্তী প্রজন্মে যাবে। ওকে, তাহলে এইভাবে করে নতুন একটা বৈচিত্র্য তৈরি হলো। তাহলে এই যে নতুন একটা বৈচিত্র্য তৈরি হলো, এটাকে বলছি আমরা বিবর্তন। এবং বিবর্তন 1-2 দিনে হয় না, বিবর্তন হতে অনেক সময় লাগে, অনেক বছরের পর বছর সময় লাগে। তাহলে মিউটেশন এটা একটা কারণ বিবর্তনের বা অভিব্যক্তির, ঠিক আছে? ওকে, তাহলে দেখো প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা। প্রজাতির স্বকীয়তা মানে কি? মানে হলো যে মানুষের সাথে মানুষের বিয়ে হলে তাদের বাচ্চা মানুষই হয়। মানুষের সাথে মানুষের বিয়ে হলে তাদের বাচ্চা কখনো গরু হয় না, ছাগল হয় না, কুকুর হয় না, বিড়াল হয় না। কেন? কেন বলো? মানুষের সাথে মানুষের বিয়ে হলে বাচ্চা কাচ্চা মানুষ হয় কেন? গরু, ছাগল, বিড়াল এগুলো হয় না কেন? বা বিড়ালের সাথে বিয়ে বিড়াল, তাদের বাচ্চা কাচ্চা বিড়াল হয় কেন? অন্য কিছু হয় না কেন? আবার ওই একই জিনিস। মনে রাখবে যে মানুষের নির্দিষ্ট একটা অংশ, সেটা হলো মানুষের মধ্যে 46টা ক্রোমোজোম থাকবে। মানে এটাকে আমরা বলতে পারমাণবিক সংখ্যা, আমরা যদি রসায়ন দিয়ে বোঝার চেষ্টা করি। মানুষের ক্রোমোজোম সংখ্যা 46, মানে 46, কোনো কোষের মধ্যে যদি 46টা ক্রোমোজোম থাকে তাহলে সে মানুষ হবে, ওই কোষটা মানুষ তৈরি করবে, সহজভাবে যদি আমি বোঝার জন্য বলি। এখন দেখো শুক্রাণুতে থাকে 23টা ক্রোমোজোম, রাইট? শুক্রাণুতে থাকে 23টা ক্রোমোজোম। ডিম্বাণুতে থাকেও 23টা ক্রোমোজোম, রাইট? এটা হলো ডিম্বাণু। ডিম্বাণুর মধ্যে থাকে 23টা ক্রোমোজোম। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় নিষেক। তাহলে নিষেক প্রক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলো। মিলিত হওয়ার ফলে নতুন যে কোষটা তৈরি হলো, এই নতুন কোষে কয়টা ক্রোমোজোম থাকবে?
46টি বা 23 জোড়া। আর এই যে নতুন যে কোষটা তৈরি হলো, এই নতুন কোষটার নাম হলো জাইগোট। জাইগোট, ওকে। এবং এই 46টা ক্রোমোজোম থেকে আবার কি, এই যে 46টা ক্রোমোজোম সমৃদ্ধ যে জাইগোট, এই জাইগোট থেকে পরবর্তীতে কি তৈরি হয়? এই জাইগোট থেকে পরবর্তীতে মানুষ আসে, তাই না? এইটা হলো সেই মানুষ, মনে করো এটা হলো মানুষ, ওকে। এবং এই জাইগোটের যে মানুষ আসলো, এবং এই মানুষের প্রত্যেকটা কোষ, এই মানুষের প্রত্যেকটা কোষের মধ্যেই কয়টা ক্রোমোজোম থাকবে? 46টা ক্রোমোজোমই থাকবে। 46টি ক্রোমোজোম থাকবে প্রত্যেকটা কোষে এই মানুষের, ঠিক আছে। এবং এই যে কোষ থাকে, মানুষের যে কোষ থাকে, এবং এই কোষ থেকেই পরবর্তীতে মিওসিস কোষ বিভাজন ঘটবে। তাহলে এই কোষে যদি এখন মিওসিস কোষ বিভাজন ঘটে, তাহলে ঘটনা কি দাঁড়াবে বলো তো? আমরা জানি মিওসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়? 4টা কোষ তৈরি হয়, তাই না? তাহলে মিওসিস কোষ বিভাজনে 4টা কোষ তৈরি হবে, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা বলো তো, এই যে 4টা কোষ তৈরি হলো, এই 4টা কোষে ক্রোমোজোম সংখ্যা এখন কয়টা থাকবে? কয়টা থাকবে বলো? 23টা না 46টা? এই 4টা কোষে আমি এখানে বলেছি মিওসিস কোষ বিভাজন হয়, মিওসিস, মিওসিস, মিওসিস। তাহলে কয়টা থাকবে? 23টা করে থাকবে, ভেরি গুড, 23টা করে থাকবে, তাই না? মানুষের ক্ষেত্রে 23টা, 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 23টা। তাহলে এই যে 23টা বলছি, এই জিনিসটাই হলো শুক্রাণু। এটাই মনে করো শুক্রাণু, এটাই শুক্রাণু, এটাই শুক্রাণু। এটা যদি কোনো ছেলের কোষ হয়, আর যদি এটা কোনো মেয়ের কোষ হয়, তাহলে এগুলো হলো ডিম্বাণু, সহজ কথা। তাহলে এই শুক্রাণুরই তো এই শুক্রাণু, এই ডিম্বাণুই তো এই ডিম্বাণু। তাহলে এই শুক্রাণু দিয়ে আবার যদি ডিম্বাণু নিষিক্ত হয়, আবার কি হবে? 46 ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট জাইগোট তৈরি হবে, সেই জাইগোট থেকে আবার 46 সমৃদ্ধ মানুষ তৈরি হবে, রাইট? তাই তো? তাহলে কোনো চেঞ্জ আসতেছে? দেখো তো, কোনো চেঞ্জ আসতেছে না কিন্তু। কেন? কারণ যদি মিওসিস না ঘটতো, তাহলে এই কোষ থেকে যে কোষটা তৈরি হতো, তাহলে কি তৈরি হতো বলো তো? ধরো এটা ছেলেদের কোষ, এই ছেলের এই কোষের মধ্যে মিওসিস কোষ বিভাজন হচ্ছে না, জনন মাতৃকোষ, এটা হলো ছেলের জনন মাতৃকোষ। এখন জনন মাতৃকোষ থেকে মাতৃকোষে যদি মিওসিস কোষ বিভাজন না হয়, তাহলে যেই কোষ তৈরি হবে, তাহলে কি তৈরি হবে বলো তো? জনন মাতৃকোষে জিনিসটা এরকম দাঁড়াবে না তখন? এটা ধরো জনন মাতৃকোষ, এখন যদি মিওসিস কোষ বিভাজন না হয়, তাহলে এই জনন মাতৃকোষ থেকে কি তৈরি হবে? 2টা কোষ তৈরি হবে, এবং এই 2টা কোষে কয়টা করে ক্রোমোজোম থাকবে? 46টা ক্রোমোজোম থাকবে। তাহলে এটাও যদি একটা শুক্রাণু হয়, তাহলে শুক্রাণু তখন হয়ে যাচ্ছে কি? 46 ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু। এবং এই 46 সমৃদ্ধ শুক্রাণু যদি 23 ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট ডিম্বাণুর সাথে মিলিত হয়, তাহলে 46 আর 23 যোগ করলে কত হয়? 69। তাহলে 69 সংখ্যা বিশিষ্ট জাইগোট তৈরি হবে। তাহলে এটা কি আর মানুষ থাকলো? এটা কি কোনো প্রজাতি হলো? এটা একটা নতুন টাইপের কিছু হলো না? নতুন টাইপের কিছু হয়ে গেল তো। তাহলে মিওসিস যদি না ঘটে, তাহলে এরকম নতুন কোনো প্রজাতি তৈরি হবে। তাহলে প্রজাতি মানে মানুষের সাথে মানুষের বিয়ে হলে, বা মানুষের সাথে মানুষের বাচ্চা কি তৈরি হয়? মানুষের বাচ্চাই তৈরি হয়। এ কারণে প্রজাতিটা ঠিক থাকে। যেমন মানুষ একটা প্রজাতি, বাঘ একটা প্রজাতি, কুকুর একটা, শিয়াল একটা, বিড়াল একটা, এগুলো হলো প্রজাতি। ঠিক আছে? বুঝতে পেরেছ? ক্লিয়ার সবাই? ওকে। তাহলে দেখো, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, এখন বুঝতে পেরেছ? বৈচিত্র্যের সৃষ্টি, এই মিওসিস কোষ বিভাজনের জন্যই আমরা বলেছিলাম গত ক্লাসে যে এই যে শুক্রাণুগুলো তৈরি হচ্ছে, এই শুক্রাণুগুলো এক একটা শুক্রাণু এক এক রকম তৈরি হয়, এক এক রকম বৈশিষ্ট্য থাকে, এবং এই শুক্রাণুগুলো যেহেতু এক একটা এক এক রকম টাইপের, এই জন্য এক একটা মানুষ এক এক রকম দেখতে। ঠিক আছে? জনন কোষ সৃষ্টি ও যৌনক্রম, আমরা বলেছি জনন কোষ কাকে বলে? শুক্রাণু এবং ডিম্বাণুকে বলা হয় জনন কোষ। শুক্রাণু এবং ডিম্বাণুকে বলা হয় জনন কোষ, তাই না? তাহলে আমরা অলরেডি বলেছি যে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, রাইট? তারপর কি মেন্ডেলের সূত্র, মেন্ডেলের সূত্র এটা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। আরেকটা হলো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। বুঝতে পেরেছো ক্রোমোজোম সংখ্যা কিভাবে ধ্রুব থাকলো? দেখো তো কিভাবে ধ্রুব থাকলো। এই যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকলো কিভাবে? শুক্রাণুতে 23টা ক্রোমোজোম, ডিম্বাণুতে 23টা ক্রোমোজোম,
তাহলে এই শুক্রাণু এবং ডিম্বাণুতে দেখো আলটিমেটলি 23টা আমি ক্রোমোজোমই পাচ্ছি। ঠিক আছে, ওকে। তারপর কি গ্যামেট সৃষ্টি এবং বংশবৃদ্ধি। গ্যামেট মানেই হলো এই যে জননকোষ সৃষ্টি, একই কথা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো ওই কথাগুলোই বলেছি। অভিব্যক্তি সৃষ্টি, তারপর গ্যামেট সৃষ্টি, প্রজাতির সংকেতা ঠিক রাখা, বৈচিত্র্যের সৃষ্টি, মেন্ডেলের সূত্র, জনকোষ সৃষ্টি, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। বুঝছো? তাহলে মিওসিসের গুরুত্ব বোঝা গেল? সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, এখন আসো ক্রসিং ওভার জিনিসটা কি বলো। আমরা ক্রসিং ওভার কি, 46 ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু কি সম্ভব? না, সম্ভব না। প্রকৃতি এভাবে ডিজাইন করে নাই, এটা সম্ভব না। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আসো ক্রসিং ওভার জিনিসটা কি। ক্রসিং ওভার মনে আছে? ক্রসিং ওভারের কথা, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, মনে আছে? আচ্ছা, তাহলে দেখো এটা মনে করো বাবার ক্রোমোজোম, মনে করো এটা হলো বাবার ক্রোমোজোম, এটা হলো মায়ের ক্রোমোজোম। তাহলে যদি তাই হয়, তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড নাকি? তাহলে এটা বাবার ক্রোমাটিড, এটা মায়ের ক্রোমাটিড, এই তো। আচ্ছা, এই দুইটা ক্রোমাটিডকে কি বলবো বলো তো? সিস্টার ক্রোমাটিড নাকি নন সিস্টার ক্রোমাটিড? এই দুইটা ক্রোমাটিড পরস্পর পরস্পরের কি, সিস্টার ক্রোমাটিড নাকি নন সিস্টার ক্রোমাটিড? সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার কেন বলে? এই দুইটা পরস্পর পরস্পরের সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলা হয় পরস্পর পরস্পরের সিস্টার ক্রোমাটিড। আচ্ছা বলো তো, এই দুইটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিড এরা পরস্পর পরস্পরের কি, সিস্টার নাকি নন সিস্টার? বলো, এই দুইটা ক্রোমাটিড এরা পরস্পরের সিস্টার ক্রোমাটিড নাকি নন সিস্টার ক্রোমাটিড? বলো দেখি। বলো, সিস্টার ক্রোমাটিড। আচ্ছা এখন আমাকে বলো, এই দুইটা ক্রোমাটিড এরা পরস্পরের পরস্পরের কি? এই দুইটা ক্রোমাটিড এরা পরস্পরের পরস্পরের কি?
মারুফ বলো, সাবরিনা, তাইবা, ইরফান, নুসরাত, আশিক, তুষার, এরা পরস্পর পরস্পর কি নন সিস্টার ক্রোমাটিড। ক্রসিং ওভার কিভাবে হয় মনে আছে তোমাদের? এই ক্রোমোজোমগুলো তো পাশাপাশি আসে, আসে না? ক্রসিং ওভারের বিষয়টা মনে আছে নিশ্চয়ই তোমাদের? ধরো এটা বাবার ক্রোমোজোম, আর এটা হলো মায়ের ক্রোমোজোম। হুম, এই তো, তাই না? আমি একটু বড় করে আঁকলাম আর কি বোঝানোর সুবিধার জন্য। হুম, তাহলে কি হয় ঘটনাটা বলো তো? এটা বাবার ক্রোমোজোম, এটা মায়ের ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমগুলো পাশাপাশি আসলো, আসার পরে কি হয় ইংরেজি এক্স অক্ষরের মতো হয় না? তাহলে এই যে ইংরেজি এক্স অক্ষরের মতো হলো, এই জিনিসটাকে আমরা কি বলি? কমেন্টে জানাও তো। এই যে ইংরেজি এক্স অক্ষরের মতো হচ্ছে, এই এই জিনিসটাকে আমরা কি বলি বলো? হুম, ইংরেজি এক্স অক্ষরের মতো যে হচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলি? এক্স অক্ষরের মতো এটাকে কি বলি? কায়াজমা, তাই না? ভেরি গুড, তাহলে এটার নাম হলো কায়াজমা। কায়াজমা এক্স অক্ষরের মতো। এখন এই কায়াজমার মধ্যে কি হয়? ভেঙে যায়, অংশের বিনিময় হয়। অংশের বিনিময় হলে কি হবে? তাহলে এখানে চলে আসবে লাল অংশ, রাইট, আর লালের জায়গায় চলে আসবে নীলের কিছু অংশ, নাকি? এরকম আসবে কিনা বলো তো? এরকম আসবে কিনা? তাহলে এই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের যে বিনিময় হলো, দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের যে বিনিময় হলো, এই বিনিময় হওয়াটাকেই আমরা কি বলছি? জিনের বিনিময় হওয়াটাকেই আমরা বলছি ক্রসিং ওভার, তাই না? তাহলে জিনের যে বিনিময় হচ্ছে, এই জিনের বিনিময়টাই হলো ক্রসিং ওভার। ক্রসিং ওভার, ওকে? তাহলে ক্রসিং ওভার হয় দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, এবং এই ক্রসিং ওভারের কারণেই জীবের মধ্যে বৈচিত্র্যের সৃষ্টি হয়। এই ক্রসিং ওভারের কারণেই কিন্তু জীবের মধ্যে বৈশিষ্ট্য সৃষ্টি হয়। এবং ক্রসিং ওভার যেহেতু মিওসিস কোষ বিভাজনে ঘটে, এই জন্যে আমরা বলি মিওসিস কোষ বিভাজনে বৈচিত্র্যের সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? একই বাবা মার দুই ছেলে একই রকম দেখতে হয় না। কেন হয় না? এই ক্রসিং ওভারের কারণে। পৃথিবীতে ৭০০ কোটি মানুষ, এক একটা মানুষ দেখতে এক এক রকম। কেন? এই ক্রসিং ওভারের কারণে। এই ক্রসিং ওভারের কারণে জিনের মধ্যে বিনিময় হচ্ছে, এই জন্য এক একটা মানুষ দেখতে এক এক রকম হচ্ছে। ক্লিয়ার সবাই? এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? হুম, ওকে। তাহলে দেখো, প্রথমে দুইটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায়, পরে একটি অংশের সাথে আরেকটি অংশের আবার জোড়া লাগে, দেন প্রান্তীয়করণ ঘটে। তাহলে এভাবে ক্রসিং ওভারটা হয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? হুম, ওকে। যমজ বাচ্চা হলে কি হয়, কেমনে হয়, সেগুলো আমরা পরে জানবো। আমাদের পরবর্তী যখন ক্লাস আসবে মানব জীবনের ধারাবাহিকতা, তখন এইগুলো নিয়ে আলোচনা করব আমরা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু যেহেতু আমরা একটু অনেক ১ ঘন্টা, প্রায় ১ ঘন্টা সময় হয়ে গেল, আমরা এখন একটু ব্রেকে চলে যাই, হ্যাঁ?
আমরা ব্রেক থেকে এসে এর পরের যে পোর্শনটা আছে, পরের যে অংশটা আছে, এই ক্রসিং ওভারের গুরুত্বটা কি, এটা না হলে সমস্যা কি, সেটা আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা একটু ব্রেকে চলে যাই। এখন বাজে হলো 50, আমরা 9টা 10টা 5-এ চলে আসি। হ্যাঁ, 10টা 5, 10টা 5। ওকে।
ওকে, আমরা আবার চলে আসলাম। তোমরা সবাই কানেক্টেড হয়ে যাও। কে কোথায় আছো? সবাই কানেক্টেড হয়েছো? সবাই কানেক্টেড হয়ে যাও। ওকে, আচ্ছা, এখন আমরা ক্রসিং ওভার, তাহলে দেখো এটা, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো কিভাবে বুঝবো, এই যে বিভিন্ন বোর্ডে আসছে। হ্যাঁ, দেখো, তাহলে যেই কোশ্চেনটা যত বেশি বোর্ডে আসে সেই কোশ্চেনটা কিন্তু তত বেশি ইম্পর্টেন্ট। তোমরা যখন বই পড়বে, বই পড়ার সময় কোশ্চেনগুলো এভাবে করে অ্যানালাইসিস করবে। যে কোনগুলো আমরা বেশি বেশি গুরুত্ব দিব, বা কোন কোশ্চেনগুলো আমরা বেশি বেশি পড়বো। যেই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে বোর্ড পরীক্ষায়, সেগুলো আমরা ভালো করে পড়বো। ওকে, আচ্ছা, এখন আসো ক্রসিং ওভারের গুরুত্ব কি। তাহলে মিওসিসের গুরুত্ব আর ক্রসিং ওভারের গুরুত্ব কিন্তু একই একই। ওকে, তাহলে দেখো আমরা মিলাই কথাগুলো। ক্রসিং ওভারের গুরুত্বে দেখো, প্রথম কথা, ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন হয়। তাহলে জিনগত পরিবর্তন কেন হয়? কেন হয়? কারণ বাবার কিছু বৈশিষ্ট্য মায়ের জিনে চলে গেল, মায়ের ক্রোমোজোমে চলে গেল, মায়ের কিছু বৈশিষ্ট্য বাবার ক্রোমোজোমে চলে গেল। ঠিক আছে, তারপরে দেখো জিনগত পরিবর্তনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়। এখন জিন যদি পরিবর্তন হয়, তাহলে বৈশিষ্ট্য পরিবর্তন হবে, রাইট? আচ্ছা, আর বৈশিষ্ট্য যদি পরিবর্তন হয়, বৈশিষ্ট্য যখন চেঞ্জ হয়ে গেল, তখন কি হবে? বৈচিত্র্য হবে, বৈচিত্র্যের সৃষ্টি হবে নাকি? তাহলে বৈচিত্র্যের সৃষ্টি হয়। দেখো, আর যে প্রাণীর মধ্যে যত বেশি বৈচিত্র্য, সেই প্রাণীটা পরিবেশে তত বেশি টিকে থাকতে পারে, টিকে থাকার ক্ষমতা। যেমন দেখো, মানুষের মধ্যে বৈচিত্র্য অনেক বেশি, তাই না? এক একটা মানুষ দেখতে এক এক রকম, কিন্তু গরুগুলোর মধ্যে বৈচিত্র্য কেমন? খুব বেশি কি? একই রকম, তাই না? কিন্তু মানুষ, এক একটা মানুষের চেহারা দেখতে এক এক টাইপের, তাই তো? রাইট, ওকে। তারপর দেখো, ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য বিশিষ্ট নতুন প্রকরণ সৃষ্টি করা যায়। নতুন প্রকরণ, প্রকরণ মানে ওই যে বৈচিত্র্য বা বৈশিষ্ট্য, নতুন টাইপের বৈশিষ্ট্য, এগুলো সৃষ্টি করা যায় এই ক্রসিং ওভারের কারণে। ওকে, এভাবেই ফসলি উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা হয়, মানে বিভিন্ন রকমের উদ্ভিদ কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব। কাজেই প্রজনন বিদ্যায় ক্রসিং ওভারের যথেষ্ট ভূমিকা রয়েছে। আমরা কৃত্রিমভাবেও এটা কিন্তু চেঞ্জ করতে পারি। কৃত্রিমভাবে আমরা চেঞ্জ করতে পারি না? কৃত্রিমভাবে ধরো একটা জিন আমরা চেঞ্জ করতে পারি না ল্যাবরেটরিতে? তাহলে আমরা যদি জিন চেঞ্জ করে দিই, তাহলে নতুন একটা বৈচিত্র্য সম্পন্ন মানুষ তৈরি হবে, রাইট? ওকে, গবেষণার ক্ষেত্রে ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে, কারণ ক্রোমোজোমে জিনের রেখাকার বিন্যাস প্রমাণে বা ক্রোমোজোম ম্যাপিংয়ে ক্রসিং ওভার বৈশিষ্ট্য ব্যবহৃত হয়। ক্রোমোজোম ক্রোমোজোমের ম্যাপিং, হুম, বা ক্রোমোজোম ম্যাপিং কি করা হয়, মানে এটা বড় ক্লাসে তোমরা বুঝবে, জাস্ট এখন এই জিনিসটা একটু মুখস্থ করে রাখো। হ্যাঁ, তবে জেনেটিক ম্যাপ তৈরি এবং ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয়, এগুলো বড় ক্লাসে তোমরা বুঝতে পারবে। জাস্ট এই জিনিসগুলোতেও আমরা ক্রসিং ওভার করে থাকি। ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই কথাগুলো তোমরা পাবে। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাহলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে এই জিনিসগুলো হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেগুলো আমরা কৃত্রিমভাবে করি, কৃত্রিম বলতে আমরা পরীক্ষাগারে করি। ওকে, তাহলে ক্রসিং ওভারের গুরুত্ব, এটা কিন্তু তোমাকে একটু মুখস্থ করতে হবে। মুখস্থ টাইপের জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। দেখো, পরীক্ষায় কিন্তু ক্রসিং ওভারের গুরুত্ব পরীক্ষায় আসে। ঠিক আছে, ওকে। তাহলে এই কোশ্চেনের উত্তর এখন দাও, যে ক্রসিং ওভার আবিষ্কার কে করেন, বলো।
কি হবে এটা? তাম মেহজাবিন, ইভা, তাশরিকা, ধ্রুব, ইমাম, নজরুল, তাশরিফা, সারা, লিজা, রিশা, আরিফ, জেনিফা, ইমাম। ওকে, তাহলে মর্গান, তাই না? বিজ্ঞানীর নাম কিন্তু এটা। আচ্ছা, তাহলে দেখো পরীক্ষার কোশ্চেন, মিওসিস 2 এর যে কোনো 3টি ধাপের চিহ্নিত চিত্র অঙ্কন করো। মিওসিস 2 এর যে কোনো 3টা ধাপের চিহ্নিত চিত্র। তাহলে চিত্রগুলো তো তুমি যদি মাইটোসিসের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তুমি যদি এই চিত্রটা পড়ো বা এই চিত্রগুলো যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে সেই উত্তরটা এইটা, একই কথা। তুমি যদি মাইটোসিসের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই চিত্রগুলো যদি প্র্যাকটিস করো, কারণ আমরা বলেছি মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এইগুলোর বর্ণনা এবং চিত্র সহ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিওসিসের ক্ষেত্রে ল্যাপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, মানে প্রোফেজ 1-এর মধ্যে যে উপধাপগুলো আছে এই উপধাপগুলো ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, তো তুমি যদি মাইটোসিসের জিনিসটা পারো, ওই ধাপগুলোর বর্ণনা এবং চিত্র যদি পারো, তাহলে মাইটোসিসের চিত্রগুলোই এটার চিত্র। তাহলে যে কোনো 3টা ধাপ মানে কি? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 অথবা টেলোফেজ 2, যে কোনো 3টা ধাপ। পারবে না? এটা কিন্তু খুবই ইজি, রাইট? আচ্ছা, এই হোমওয়ার্কটা পারবে? দেখো তো, প্রাণীর ছোট থেকে বড় হতে ও ক্ষয় পূরণে এক ধরনের কোষ বিভাজন কাজ করে, কিন্তু জননের জন্য প্রয়োজনীয় কোষ সৃষ্টিতে ভিন্ন ধরনের বিভাজন প্রয়োজন হয়। মানে একটা প্রাণী ছোট থেকে বড় হচ্ছে, তাহলে সেখানে এক ধরনের কোষ বিভাজন হয়। তাহলে প্রাণী ছোট থেকে বড় হতে ক্ষয়পূরণে এক ধরনের কোষ বিভাজন কাজ করে। তাহলে এই জিনিসটা একটা মনে করো, এক ধরনের কোষ বিভাজন কাজ করে। হ্যাঁ, এটা একটা পোর্শন। ওকে, আচ্ছা। আর আরেকটা অংশ কি বলেছে? কিন্তু জননের জন্য প্রয়োজনীয় কোষ সৃষ্টিতে ভিন্ন ধরনের কোষ বিভাজন প্রয়োজন। 2টা পার্ট। তাহলে কোশ্চেন হলো, উদ্দীপকে উল্লেখ করা দ্বিতীয় বিভাজনটি জীব বৈচিত্র্য সৃষ্টির ও নতুন প্রজাতির সৃষ্টির জন্য দায়ী। মতামত দাও। তার মানে দ্বিতীয় অংশ কোনটা? এটা, এটা হলো দ্বিতীয় অংশ, তাই না? আর এটা হলো প্রথম অংশ, এটা হলো প্রথম অংশ, রাইট? আর এটা হলো দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ। তাহলে আমাকে বলো তো, বলা দরকার নেই, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে প্রথম অংশ কোন ধরনের কোষ বিভাজন আর দ্বিতীয় অংশ কোন ধরনের কোষ বিভাজন? আমি উত্তরটা দিব না, যদিও সহজ একটা উত্তর। হ্যাঁ, তোমরা এটা প্র্যাকটিস করবে। প্রথম অংশটা কোন ধরনের কোষ বিভাজন আর দ্বিতীয় অংশটা কোন ধরনের কোষ বিভাজন? তাশরিকা, ভেরি গুড, তোমরা সবাই পাচ্ছ। জিয়াউদ্দিন, মাসুমা, মারুফ, ভেরি গুড। হামিম, হুম, আদনান, ভেরি গুড। আশিক, ইভা, সবাই উত্তর দিতে পারছো, তোমরা সঠিক উত্তর দিতে পারছো। বাট সঠিক উত্তরটা কি সেটা আমি কিন্তু তোমাদেরকে বলবো না, বাট সবারটাই সঠিক হচ্ছে। তামিদুর, সোনিয়া, নুসরাত, ফারহানা, তাহমিদুর, শাহাদাত, ভেরি গুড। ওকে, তাহলে দ্বিতীয় অংশ যেটা কোষ বিভাজন, এই কোষ বিভাজনটা জীববৈচিত্র্য সৃষ্টি এবং নতুন প্রজাতি কীভাবে সৃষ্টি করে, এটা তোমরা এখন হোমওয়ার্ক করবে, ঠিক আছে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ওকে, ঠিক আছে। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? এনি কোশ্চেন? তাহলে আমরা যদি কোষ বিভাজন চ্যাপ্টারটা আমরা সামারাইজ করি, কোষ বিভাজন চ্যাপ্টার, তাহলে কোষ বিভাজন চ্যাপ্টারের আমরা রিটেনের জন্য, পরীক্ষার জন্য কোন কোন জিনিসগুলো পড়বো বা ইম্পর্টেন্ট জিনিসগুলো কি কি সেটা আমি লিখে দিই। একটা হলো মাইটোসিসের ধাপ, মাইটোসিসের ধাপসমূহ, ধাপসমূহ অবশ্যই চিত্রসহ, চিত্রসহ। ওকে, দ্বিতীয় হলো প্রোফেজ 1-এর
উপধাপ সমূহ, উপধাপ সমূহ, এটাও চিত্র সহ। ঠিক আছে, প্রোফেজ এক মানে ওই যে মিওসিসের প্রোফেজ এক। ওকে, আচ্ছা 3 নাম্বার হলো ক্রসিং ওভারের গুরুত্ব। ওকে, মানে ক্রসিং ওভার এবং তার গুরুত্ব। ক্রসিং ওভারের শুধু গুরুত্ব না, মানে ক্রসিং ওভার কিভাবে হয় সেটা। ক্রসিং ওভার, ক্রসিং ওভার ও এর গুরুত্ব এটা। আর আরেকটা যেটা পড়বে তোমরা সেটা হলো মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। মাইটোসিস ও মিওসিসের পার্থক্য। মিওসিসের পার্থক্য, তাহলে তুমি যদি মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য পড়ো তাহলে এখান থেকে তুমি কয়েকটা কোশ্চেন কমন পাবে। যেমন একটা হলো মাইটোসিসের বৈশিষ্ট্য তুমি কমন পাবে, মিওসিসের বৈশিষ্ট্য তুমি কমন পাবে, এটা একটা। আরেকটা হলো এখান থেকে তুমি এমসিকিউ কমন পাবে যে নিচের কোনটি মাইটোসিসের বৈশিষ্ট্য, নিচের কোনটি মাইটোসিসের বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি মিওসিসের বৈশিষ্ট্য, কোনটি মিওসিসের বৈশিষ্ট্য নয়, এভাবে করে প্রশ্ন কমন পাবে। তাহলে তোমরা মূলত এই 4টা কোশ্চেন খুব ভালো করে মুখস্থ করে ফেলবে, মনে থাকবে। এগুলো হলো তোমাদের সৃজনশীল কোশ্চেন, এভাবে করেই আসবে। তুমি এই ধাপগুলো যদি মুখস্থ রাখতে পারো, সৃজনশীল কোশ্চেন যাই আসুক না কেন ঘুরে ফিরে এগুলোই হবে উত্তর। ঠিক আছে, ওকে, মনে থাকবে। আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এই যে এভাবে আসে কোশ্চেন যে মাইটোসিসের বৈশিষ্ট্য কোনটি, কোনটি মাইটোসিসের বৈশিষ্ট্য নয়, কোনটি মিওসিসের বৈশিষ্ট্য, কোনটি মিওসিসের বৈশিষ্ট্য নয়, এভাবে করে কিন্তু মেডিকেলের কোশ্চেন আসে। এবং এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আমি যদি সামারাইজ করি তাহলে কোশ্চেনগুলো কি কি টাইপের আসে দেখো। একটা হলো মাইটোসিসের বৈশিষ্ট্য, মিওসিসের বৈশিষ্ট্য, মানে তুমি যদি পার্থক্য পড়ো তাহলে হয়ে গেল, মানে অ্যাডমিশন টেস্টের কথা বলছি আমি। আচ্ছা, দ্বিতীয় হলো যে আবিষ্কারকের নাম, যে মাইটোসিস কে আবিষ্কার করে, নামকরণ কে করে, মিওসিস নামকরণ কে করে, ক্রসিং ওভার কে আবিষ্কার করে, এই বিষয়গুলো গেল। 3 নাম্বার হলো এই যে এখানে মাইটোসিসের যে ধাপগুলো আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, কোনটাতে কি ঘটনা ঘটে সেখান থেকে কোশ্চেন আসে এমসিকিউ। যে কোন পর্যায়ে জল বিয়োজন হয়, কোন পর্যায়ে ক্রোমোজোমগুলোকে সবচেয়ে বেশি মোটা খাটো স্পষ্ট দেখা যায়, কোন পর্যায়ে মেটাকাইনেসিস ঘটে, কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার দ্বিধা বিভক্ত হয়, এই যে এভাবে করে কোশ্চেনগুলো। হ্যাঁ, আরেকটা কি প্রোফেজ একের যে উপধাপগুলো ল্যাপ্টোডিন, জাইগোটিন, প্যাকেটিন, ডাইকাইনেসিস, কোথায় ক্রসিং ওভার হয়, কোন পর্যায়ে ক্রসিং ওভার হয়, কোন পর্যায়ে বাইভ্যালেন্ট দেখা যায়, টেট্রাড দেখা যায় কোন পর্যায়ে, সিনাপসিস ঘটে কোন পর্যায়ে। এভাবে করে এমসিকিউ আসে। আর কি আরও কিছু এমসিকিউ আসে, ওই যে তোমার কোষ চক্র আমরা পড়েছিলাম না, প্রস্তুতিতে কত % সময় ব্যয় হয়, কোষ বিভাজন পর্যায়ে কত % সময় ব্যয় হয়। এরপরে হলো তোমার যে 3টা দশা আছে G1, S, G2, এর মধ্যে G1 দশায় কি কি ঘটনা ঘটে, S দশায় কি কি ঘটনা ঘটে, G2 দশায় কি কি ঘটনা ঘটে। ওকে, বাট মেইন ইম্পর্টেন্ট হলো এই জিনিসগুলো। ঢাকা ভার্সিটিতে এই কোশ্চেনগুলোই আসে। আমি যে কোশ্চেনগুলো বললাম, এমসিকিউ বললাম, এগুলো শুধু তোমার মেডিকেলে না, এগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্ট কভার করবে, এগুলো ঢাকা ভার্সিটি অ্যাডমিশন কভার করবে, এগুলো যে কোনো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, যে কোনো মেডিকেল অ্যাডমিশন টেস্ট সব কিছু কভার করবে। এবং তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে দেখো, এর বাইরে কিন্তু কোশ্চেন নেই। ঠিক আছে, আর আরেকটা জিনিস বলি যে এই যে তোমার বিভিন্ন সাল দেয়া আছে না, কোন বিজ্ঞানী কত সালে কি আবিষ্কার করে, সালগুলো দরকার নেই, কিন্তু সাল পড়ার দরকার নেই তোমাদের। বুঝতে পেরেছ? সাল পড়ার দরকার নাই, সাল থেকে পরীক্ষায় কোশ্চেন আসে না, শুধু বিজ্ঞানীর নাম। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা ভালো করে পড়বে। মেজাবিন একটা কোশ্চেন করেছে যে মেডিকেলে পড়লে নাকি সবাই ডাক্তার হতে পারে না। পারে, সবাই পারে, পারবে না কেন? আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন কোন উপধাপে হয়? সবচেয়ে সহজ, রেপ্লিকেশন ইংলিশ কি? প্রতিলিপন। বা ডিএনএ পরিমাণ দ্বিগুণ হচ্ছে কোন পর্যায়ে? এস পর্যায়ে, তাই না? ওকে, স্যাট ক্রোমোজোম আবার তাহলে রেকর্ড ক্লাসটা দেখে নিও। স্যাট ক্রোমোজোম আমি বুঝিয়ে দিয়েছি একটু আগে।
হ্যাঁ, রেকর্ড ক্লাসটা দেখে নিতে হবে। হুম, ভালো। আর কোনো কোশ্চেন আছে? তাহলে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করবে। এটা কিন্তু আমি তোমাদেরকে প্রতিদিনই জিজ্ঞেস করব, কারণ এটার গুরুত্ব অনেক বেশি। হুম, খুবই বেশি বিগত বছরের কোশ্চেন। এবং মজার ব্যাপার হলো, দেখবে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন সলভ করবে অ্যাডমিশন টেস্টের, দেখবে এই কোশ্চেনগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। আবার বোর্ড পরীক্ষার কিছু এমসিকিউ দেখবে অ্যাডমিশন পরীক্ষায় আসে। লক্ষ্য করেছো কখনো? হুম, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছো না? লক্ষ্য করেছো তো? আচ্ছা, লাবিবা বলছে নিউক্লিয়ার এনভেলপ কি? নিউক্লিয়ার এনভেলপ মানে হলো নিউক্লিয়ার যে আবরণী, সেটার নামই হলো নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন, একই জিনিস। গাইড বই নাই, কেমনে করব? লিঙ্ক দেন না। গাইড বই কিনতে হবে, এটা আবার লিঙ্ক কি? তুমি লাইব্রেরিতে যে অ্যাডমিশন টেস্টের গাইড বইগুলো দেখবে। ওকে, আর কোনো কোশ্চেন? দেখি উপরে কি, যারা ইঞ্জিনিয়ারিং এ যেতে চায়। হুম হুম হুম, হুম, এই যে নিচে নিচে নিচে, এই যে হ্যাঁ। তারা কিভাবে বায়োলজি পড়বে, ইউনিভার্সিটিতে ইংলিশ দাগাবে, তারা একটু বললে ভালো হয়। আচ্ছা, যারা ইঞ্জিনিয়ারিং এ যেতে চায় তারা কিভাবে বায়োলজি, একই জিনিস। বায়োলজি তোমার যেই যেই পরীক্ষাগুলোতে থাকবে, বায়োলজির জন্য তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, এমসিকিউ গুলো ভালো করে সলভ করতে হবে। এটা তুমি যেই পরীক্ষায় দাও না কেন। হুম? এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শুধুমাত্র যে তুমি বায়োলজির ক্ষেত্রে পড়বে তা কিন্তু না। দেখো, তোমার বিষয়গুলো দেখো, আমি বলি যে তুমি যদি চাও, তুমি এই এইচএসসিতে পড়াকালীন সময়ে তুমি অ্যাডমিশনের সব প্রিপারেশনই ভালো করে নিতে পারবে। যেমন দেখো, তুমি যে বাংলা পড়ো, যখন বাংলা পড়ার ক্ষেত্রে কি করবে? বাংলা পড়ার ক্ষেত্রে যেটা করবে সেটা হলো যে তুমি একটা অ্যাডমিশন টেস্টের গাইড কিনে ফেলবে। তাহলে গাইড কিনে ফেললে লাভটা কি হবে? তুমি যেদিন বাংলা যা পড়াবে, তুমি অ্যাডমিশন টেস্টের গাইড থেকে এমসিকিউ সলভ করে ফেলো। কারণ বাংলা তো এমসিকিউ আসে, বোর্ড পরীক্ষাতে আসে। সো তুমি যদি এখন থেকে ওগুলো সলভ করে ফেলো, তাহলে কিন্তু তোমার পড়াটা আগে থেকে হয়ে গেল। ইংলিশ, ইংলিশ তোমাকে পড়তে হচ্ছে না বোর্ড পরীক্ষার জন্য। সো তুমি যদি অ্যাডমিশন টেস্টে একটা ইংলিশ গাইড থাকে, তাহলে ইংলিশ যেদিন যা পড়াচ্ছি আমরা, সেই জিনিসগুলো তুমি যদি অ্যাডমিশন গাইড টেস্টের গাইড থেকে সলভ করে ফেলো, যেমন রাইট ফর্ম অফ ভার্বস, তাহলে সেটা তুমি প্র্যাকটিস, যদি অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশনের কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করো, তাহলে তোমার প্র্যাকটিসটা আরও ভালো হবে। তাহলে ইংলিশও কিন্তু কাভার হয়ে যাচ্ছে। আর এদিকে তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো তো কাভার হচ্ছেই। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হলো সাধারণ জ্ঞান, রাইট? বাকি থাকছে হলো সাধারণ জ্ঞান। তাহলে দেখো, তুমি কিন্তু এইচএসসিতে থাকাকালীন সময়েই তুমি সায়েন্স এবং আর্টসের প্রিপারেশনও নিতে পারবে। মানে ঢাকা ভার্সিটির ক ইউনিট, খ ইউনিট বা ঘ ইউনিট যেটাকে বলছি আমরা, সেটার প্রিপারেশনও তুমি নিতে পারবে, তুমি যদি চাও। আমি কি বোঝাতে পারছি? ক্লিয়ার? তো এটা এটা কিন্তু তোমার হাতে এখন। এখন তোমার হাতে, জাস্ট এখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে সময়টা বেশি বেশি দিতে হবে। তুমি যদি চাও এখন থেকেই তুমি ফুল প্রিপারেশন নিতে পারবে অ্যাডমিশন টেস্টের একটা, বাট তোমাকে সময় দিতে হবে। একই ক্ষেত্রে তুমি ম্যাথের ক্ষেত্রেও সেম জিনিস, তুমি ম্যাথের ক্ষেত্রেও সেম জিনিস। তুমি অ্যাডমিশন টেস্টের গাইড একটা নিয়ে ফেলো। যেই চ্যাপ্টারটা তুমি ম্যাথ পড়ছো, আমরা যেগুলো পড়াচ্ছি, তুমি সেই চ্যাপ্টারের ম্যাথগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো চ্যাপ্টার ওয়াইজ অ্যাডমিশন টেস্ট থেকে। তাহলে দেখবে তোমার মানে আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। বুঝতে পেরেছো? হুম। সো এইভাবে কিন্তু এখন থেকে পড়লে তোমার প্রিপারেশনটা অনেক ভালো একটা প্রিপারেশন হবে। হুম। তোমাদের কি অ্যাডমিশন টেস্টের গাইড আছে তোমাদের কাছে? সব সাবজেক্টের গাইড আছে কার কার? দেখি, কার কার গাইড আছে বলো। অ্যাডমিশন টেস্টের সব সাবজেক্টের গাইড, শুধু বায়োলজি না, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ। অনেকের নাই, আবার অনেকের আছে। নাই, অনেকেরই নেই।
তাহলে তোমাদের এটা কাভার করতে হবে, এটা তোমার কালেক্ট করে নিতে হবে, তাই না? তাহলে এটা কিন্তু কালেক্ট করে নিও। হ্যাঁ, অন্তত তোমার পড়া যদি নাও হয়, অন্তত তুমি যদি অ্যাডমিশনের গাইডগুলোর পেজও যদি উল্টাও তোমার ফ্রি টাইমে, তারপর তো একটা আইডিয়া হবে যে আসলে পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট, পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কীরকম আসে, পরীক্ষার কোশ্চেনগুলো কিভাবে আসে, অন্তত এই জিনিসটা তো তোমার মাথায় থাকবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? আমি সবসময় একটা কথাই বলি যে তুমি যদি সাগরে সাঁতার কাটতে পারো, তাহলে তোমাকে পুকুরে ফেলে দিলে সাঁতার কাটা তোমার কোনো ব্যাপারই না। সাগরে যে সাঁতার কাটতে পারে তাকে পুকুরে সাঁতার কাটার জন্য প্রিপারেশন নিতে হয় না, বা কোনো ভয় কাজ করে না, রাইট? একইভাবে তোমার যদি স্বপ্ন বা তোমার যদি প্রিপারেশনটা থাকে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার লেভেলে, তাহলে তোমার এইচএসসি পরীক্ষাতে, বোর্ড পরীক্ষাতে ভালো করাটা ইজিলি সম্ভব। এটা কোনো বিষয়ই না, এটা কোনো ব্যাপারই না। এই জন্য তোমার টার্গেট থাকবে হলো অ্যাডমিশন টেস্টে কিভাবে আমি ভালো করব, এই টার্গেট নিয়ে তোমাকে পড়াশোনাটা এগিয়ে যেতে হবে এবং পড়া শুরু করে দিতে হবে। তাহলে দেখবে অটোমেটিকভাবে তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো কথাগুলো? লিজা, বুঝে গেল? বলো। তো তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। কারো কোনো কোশ্চেন? নো কোশ্চেন? আজকে যা পড়ানো হলো বা কোষ বিভাজন চ্যাপ্টারের উপরে এমন কোনো কিছু আছে যেটা তোমরা এখনো বুঝতে পারোনি বা কনফিউশন তৈরি হচ্ছে, এরকম কি কিছু আছে আর? একজন কোশ্চেন করেছে ঘুমাতে হবে কত ঘন্টা। সায়েন্টিফিক্যালি একটা মানুষের প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুমাতে হয় বা ঘুমানো উচিত। 6 থেকে 8 ঘন্টা এটা মিনিমাম, ম্যাক্সিমাম না, কিন্তু মিনিমাম, কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। ওকে, তো ঠিক আছে। তো কারো তেমন খুব একটা কোশ্চেন আমি দেখতে পাচ্ছি না। তো ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।